ভাইয়া, তুমি আমায় রেপ করলা? সদ্য শাওয়ার নিয়ে রুমে আসতেই হঠাৎ কারো এমন কথায় পিছনে ফিরে তাকালো নিদ্র। ফরহাদ আহমেদ আমেনা বেগমের একমাত্র ছেলে নিদ্র। নিদ্রর পুরো নাম নিদ্রায়ন আহমেদ নিদ্র। পেছনে মেয়েটির দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো নিদ্র। অশ্রু মিশিয়ে নয়নে নিদ্রর দিকে তাকিয়ে আছে তৃপ্তি। বজলুর আহমেদ, সালমা আক্তার, শিউলির একমাত্র মেয়ে তৃপ্তি। তৃপ্তির ছোট একটি ভাই আছে। তৃপ্তির পুরো নাম তৃপ্তি ইসলাম তৃপ্তি। নিদ্রকে ভাবান্তক দেখে তৃপ্তি আবারও বলল, ভাইয়া বলো, তুমি আমায় কেন রেপ করলা? বলো না ভাইয়া, চুপ করে থেকো না। তুমি কি আমায় রেপ করেছো? ওটা কি রেপ করা বলে? তৃপ্তির কোনো কথার উত্তর না দিয়ে নিদ্র আগে নিজের রুমের দরজা লাগালো। তারপর তৃপ্তির কাছে এসে তার দুই হাত তৃপ্তির দুই গালে রেখে তৃপ্তির চোখের পানি মুছে দিল। তৃপ্তির আবারও বলে উঠল, তুমি কি আমাকে রেপ করলা ভাইয়া? কেন করলে এটা? তৃপ্তির দিকে একটু ঝুঁকে তৃপ্তির গোলাপি রাঙা ঠোঁট দুটোকে নিজের দখলে করে নেয় নিদ্র। তৃপ্তির ঠাঁই দাঁড়িয়ে রয়, তার কোনো হেলদোল নেই। তৃপ্তির স্বভাব কিছুটা বাচ্চাদের মতো, সব কিছু বুঝে উঠতে তার অনেক সময় লাগে, কিন্তু পড়ালেখার ব্যাপারে সিরিয়াস। পড়ালেখার ব্যাপারে তাকে কেউ কিছু বলতে পারবে না। এসএসসি পাশ করে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তৃপ্তি। তৃপ্তির কোমরে এক হাত রেখে তৃপ্তির শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে নেয় নিদ্র। কিছু সময় পর হবার তৃপ্তির ঠোঁট দুটো থেকে উঠে আসে নিদ্র। এতপর শক্ত করে নিজের বুকের শার্ট জড়িয়ে ধরে তৃপ্তকে নিদ্র। সদ্য শাওয়ার নেওয়া নিদ্রর বুকে বিন্দু বিন্দু পানি লেগে থাকা লোমুশ বুকে নাক ডুবিয়ে তৃপ্তিও জড়িয়ে ধরে নিদ্রকে। বলো না ভাইয়া, কাল তুমি কি আমাকে রেপ করেছিলে? কিছুটা জোরালো কণ্ঠে বলল তৃপ্তি। তৃপ্তির মাথার কেশ কালো, চুলেই চুমু দিয়ে নিদ্র বলল, কি বলছে তোকে? আমি তোকে রেপ করছি? আমার এক ফ্রেন্ড বলেছে, কোনো মেয়ের সাথে যদি জোর করে কোনো ছেলে শারীরিক সম্পর্ক করে, ওটাকে নাকি রেপ মানে ধর্ষণ করা বলে। হুম, এটা সত্য। কোনো ছেলে যদি জোর করে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে ওটাকে রেপ বলে। তাহলে তুমি? না, আমি আমার পেচ্ছিটাকে আদর করছি। ওটাকে আদর বলে? আমি অনেক ব্যথা পেয়েছি না? আমি আমার এই পেচ্ছিটাকে ওই সময় এমন অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারিনি। এই পেচ্ছিটা যে একটা রসগোল্লা, আর আমি তোকে এইভাবে দেখে নিজেকে সামলাতে পারিনি। তুই যে আমার কলিজের সাথে মিশে আছিস। তোমার কথার আগাগোড়া কিচ্ছু আমি বুঝতেছি না। তোকে বুঝতে হবে না। এই বলে নিদ্র তৃপ্তিকে কোলে তুলে নিল। এরপর নিজের বেডের ওপর এনে শুইয়ে দিল। আরিয়ান ভাই নাকি? হয় ভাই, এখানে বসে বসে কি করেন? এক ফকিন্নি হারামির জন্য অপেক্ষা করছে। ও আচ্ছা, তো সে কি এসেছে? আসছে, সামনেই দাঁড়িয়ে আছে। তা ভাই আজ কি গল্প বলবেন? আপনি কিরকম গল্প শুনবেন? একটা রোমান্টিক লাভ স্টোরি। ওকে অনেক রোমান্স থাকতে হবে কিন্তু। ওকে ওকে, অনেক রোমান্সই থাকবে। তা গল্পের নাম কি ভাই? হুম কি ভাবছেন বড় ভাই? কিছু না। তো বলেন গল্পের নাম। ওকে, বাহ ভাই, গল্পটা জোশ হবে মনে হচ্ছে। জোস হবে কিনা জানি না, আমার পাঠক পাঠিকারা যদি পছন্দ করে তাহলে তোকে আমি পুরো গল্পটাই শোনাবো। ভাই আমার আর তোর সইছে না, শুরু করেন গল্পটা। ওকে, তাহলে প্রথম থেকে শুরু করি। হুম, প্রথম থেকে শুরু করেন। মম, আমি যাচ্ছি। সাবধানে যাস, আর গিয়ে ফোন করিস। ঠিক আছে মম। রাস্তায় রেস্টুরেন্টে দুপুরে খেয়ে নিস। পরিচয় তো আপনাদের আগেই দিয়ে দিয়েছি, নতুন করে আর কি আবার দিতে হবে? ফরহাদ আমেনা নিদ্রর কি হয় ওকে দিয়ে দিচ্ছি, নিদ্রর বাবা মায়েরা। এবার গল্পে ফিরে যাক। ঠিক আছে বাবা। ঠিকঠাকভাবে যেতে পারবে তো? কেন, আমাকে কি বাচ্চা মনে হয়? না, মনে আজ অনেক বছর পরে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছিস, তাই হয়তো একটু টেনশন হচ্ছে ঠিকভাবে যেতে পারবি কিনা। আচ্ছা, আমি তোর চাচাকে বলবো তোর জন্য যেন একটু সামনে এগোয়। হয়, আমি তো ওনার মেয়ের জামাই, আমার জন্য সামনে এগোবে। চেয়ারম্যান সাহেবের সময় হবে না। আর বাবা, তুমিও না। এখন আধুনিক যুগ, আধুনিক যুগে কেউ হারিয়ে যায়? আর আমি তো নিজের কারে নিয়ে যাচ্ছি, লোকেশন ট্র্যাক করে চলে যাব।
হইছে। আর আধুনিকতা দেখাতে হবে না। এবার যান, লেট হইছে। অনেক দূরে যেতে হবে। ওকে মম, বাই। বাই বাবা। সাবধানে যাস আর গিয়ে ফোন করিস। আর রাস্তায় তো আমি ফোন করবই। গাড়ি সাইড করে ফোন রিসিভ করিস। ওকে বাবা। বলেই বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিদ্র। দীর্ঘ 10 ঘন্টা জার্নি করতে হবে তার, যেতে হবে অনেক দূর। সকাল এখন 11টা বাজে। গাড়িতে উঠে এসি ছেড়ে দিয়ে একটা হিন্দি গান লাগিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো নিদ্র। মনটা তার আজ ফুরফুরে। 5 বছর পর আজ সে আবারও নিজেদের গ্রামের বাড়ি যাচ্ছে। 3 ঘন্টা ড্রাইভ করার পর একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে গেল নিদ্র। খাবার অর্ডার করে একটা টেবিলে বসে পড়ল। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে হাজির হলো। স্যার, আর কিছু লাগবে? নো থ্যাঙ্কস। ওয়েটার চলে গেল। নিদ্র মাথা নিচু করে চুপচাপ খাওয়া শুরু করলো। অর্ধেক খাওয়া শেষ হতেই একটা মেয়ে এসে তার সামনে দাঁড়ালো। এক্সকিউজ মি। নিদ্র মেয়েটির দিকে মাথা তুলে তাকালো। মেয়েটির কপালে কালো একটা টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে ঘন কাজল, চুলগুলো খোলা, পরনে নীল শাড়ি, দেখতে একেবারে পরীর মতো। নিদ্র একটু শখ খেয়ে এক দৃষ্টিতে মেয়েটির দিকেই তাকিয়ে রইল। ও হ্যালো, এইভাবে কি দেখছেন? নিদ্র মেয়েটির দিকে ওভাবে তাকিয়ে জবাব দিল, কিছু বলবেন? আসলে আমার একটু হেল্প লাগতো, যদি একটু হেল্প করতেন। কি হেল্প? আমি কি এখানে বসতে পারি? নিদ্রর সামনে একটি চেয়ারে ফাঁকা, সেটা দেখিয়ে বলল মেয়েটি। শিওর, বসুন। মেয়েটি চেয়ারে বসে পড়ল। নিদ্র আবারও মাথা নিচু করে খাওয়া শুরু করলো। খেতে খেতে বলল, বলুন কি হেল্প লাগবে? আসলে আমার পার্স চুরি হয়ে গেছে। ওখানে প্রায় 10,000 টাকা ছিল। আমাকে যেতে হবে অনেক দূর, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। যদি আমাকে কিছু টাকা দিয়ে একটু হেল্প করতেন। নিদ্র মাথা তুলে মেয়েটির দিকে তাকালো। আমি আবার পরিশোধ করে দেবো আপনার টাকা। কত টাকা লাগবে? এই 2,000 টাকা হলেই হবে। ওকে, আপনি বসুন, আমি খাওয়াটা শেষ করে নিই। ঠিক আছে। কিছুটা খুশি হলো মেয়েটি। আপনি কিছু খাবেন? নো থ্যাঙ্কস, আমার পেট ভরা আছে। বাকি খাওয়া শেষ করে রেস্টুরেন্টের বিল দিয়ে মেয়েটিকে নিয়ে বের হলো নিদ্র। গাড়ির সামনে এসে দাঁড়ালো দুজন। নিদ্র নিজের ওয়ালেট থেকে 2,000 টাকা বের করে মেয়েটির হাতে দিল। এই নিন। থ্যাঙ্কস, আমি আবার আপনার টাকা পরিশোধ করে দেব। লাগবে না। আচ্ছা, এই কার গাড়িটা কি আপনার? কেন? আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। ও, তাহলে আর টাকা লাগবে না। কেন? কারণ আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় আমার বাড়ি পড়বে। আপনি তো এই রাস্তা দিয়ে যাবেন, আমাকে ড্রপ করে দিন প্লিজ, তাহলে আর টাকা লাগবে না। নিদ্র কিছু একটা ভাবতে লাগলো। কি ভাবছেন? কিছু না। আচ্ছা চলুন। এই নিন আপনার টাকা। লাগবে না, আপনি রেখে দিন। আরে এখন তো আর টাকা লাগবে না। দিয়েছি যেহেতু রেখে দিন, অন্য একদিন না হয় পরিশোধ করে দিবেন। আমার লেট হচ্ছে, আমাকে আরো অনেক দূর যেতে হবে। প্লিজ, যদি আপনি যেতে চান তাহলে গাড়িতে উঠে বসুন। মেয়েটি আর কোনো কথা না বলে গাড়ির সামনে সিটে উঠে বসলো। নিদ্র কিছু বলল না, সেও গাড়িতে উঠে এসি ছেড়ে গাড়ি ড্রাইভ করা শুরু করলো। নিদ্র এটা ভেবে খুশি হয়েছে যে তার একজন সঙ্গী হয়েছে। এতটা পথ একা যেতে বোরিং লাগছিল, এখন মেয়েটির সাথে কথা বলতে বলতে যেতে পারবে। আচ্ছা, আপনার নামটাই জানা হলো না। আপনার নাম কি? আমার নাম নিদ্র, নিদ্রয়ন আহমেদ নিদ্র। আপনার নাম? আমার নাম তুল ইসলাম জুথি, সবাই জুথি বলে ডাকে। ও, আপনার নামটা অনেক সুন্দর। নাম দিচ্ছেন? মোটেও না। এভাবেই তাদের মধ্যে কিছু সময় কথা হলো। এক পর্যায়ে জুথির ঘুম চলে এলো। সে নিদ্রার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। নিদ্রও ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর জুথির মুখের দিকে তাকাচ্ছে। 2 ঘন্টা ড্রাইভ করে গাড়ি থামালো নিদ্র, কারণ নিদ্র জেনে না জুথি কোথায় নামবে। তাকে কিছু বলেনি জুথি, শুধু বলেছে রাস্তায় তার বাড়ি পড়বে। এই যে আপনি কোথায় নামবেন আমাকে বললেন না তো। নিদ্রর কথায় জুথি ঘুম থেকে জেগে যায়, কিন্তু নিদ্রর কাঁধে মাথা রেখে চারপাশে তাকিয়ে তারপর বলে, আরো 8 ঘন্টা পর আমাকে ডাকবেন। এই বলে 2 হাত দিয়ে নিদ্রকে জড়িয়ে ধরে। নিদ্রর কাঁধে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়ল জুথি। হঠাৎ জুথির এমন আচরণ নিদ্রর কেমন যেন লাগলো। সে কোনো কথা না বলে আবারও ড্রাইভ করা শুরু করে। নিদ্র এখন ভাবছে
এ কোনো চক্র নয় তো এই মেয়েকে দিয়ে আমাকে ফাঁসানো? যত দ্রুত সম্ভব এই মেয়েকে গাড়ি থেকে নামাতে হবে। আধা ঘন্টা পর নিদ্র আবারও গাড়ি থামালো এক শুনশান নির্জন জায়গায়। সেখানে এখন দুটো রাস্তা, একটা রাস্তা ডান দিকে ঝোপঝাড় বাগানের দিকে গেছে, আর একটা রাস্তা সোজা গেছে নিদ্রর গন্তব্য সোজা রাস্তায়। কিন্তু জুথি বলছে তাকে আধা ঘন্টা পরে ডাকতে। এই যে দেখেন, এবার কোন রাস্তা দিয়ে যাব? জুথি ওভাবে চোখ বুঝেই নিদ্রকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরেই বলল, ডান দিকের রাস্তায় যান, ওদিকে আমার বাড়ি। কিন্তু আমি তো সোজা যাব, আপনি এখানে নেমে যান। জুথি এবার চোখ খুলে নিদ্রর দিকে এক ঘায়েল করা দৃষ্টিতে তাকালো। আপনি আমাকে এই নির্জন শুনশান জায়গায় একা রেখে চলে যাবেন? একলা একটা মেয়েকে এভাবে এমন একটা জায়গায় রেখে যেতে আপনার খারাপ লাগবে না? আর তাছাড়া এই রাস্তা দিয়ে যেতে আরো 10 মিনিট লাগবে, পায়ে হেঁটে গেলে আধ ঘন্টা লাগবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। বুঝতে পারছি আমি তো আপনার আপন কেউ নেই, তাই এমন করছেন। সমস্যা নেই, নামিয়ে দিন। বলেই নিদ্রকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। নিদ্র বুঝতে পারছে না কি করবে। এ কোনো মুসিবতে পড়ল সে। কোন কথা না বলে ডান দিকের রাস্তায় গাড়ি ঘোরালো নিদ্র। 5 মিনিট না যেতেই সামনে আবারও দুটো রাস্তা পারল। এবার কোন রাস্তায় যাব? বাম দিকের রাস্তায়। নিদ্র বাম দিকের রাস্তায় গাড়ি ঘোরালো। কিছু মিনিট পর জুথি বলে উঠল, ওই যে ওই রাস্তা দিয়ে সামনে গেলেই আমার বাড়ি। নিদ্র সেই রাস্তা ধরে সামনে এগোতেই দুতলা একটা বাড়ি চোখে পড়লো। সে বাড়ির নিচে গাড়ি পার্ক করলো নিদ্র। এই বাড়িটাই আপনার? এটাই আমার বাড়ি। এরকম জঙ্গলের মধ্যে শুনশান একটা বাড়িতে আপনি একা থাকেন নাকি? কাউকে দেখছি না তো। গাড়ি থেকে নামুন। না থাক, আমি আজ চলে যাই, অন্য একদিন আবার আসবো। বাড়ি তো জেনে গেলাম। অন্য একদিন আসা লাগবে না। আপনি যেহেতু আজ এসেই পড়েছেন, তাহলে ভেতরে চলুন। আর আপনি আমার হেল্প করেছেন, 1 কাপ চা তো না খাইয়ে ছাড়ছি না। থাক না, অন্য একদিন আসবো আবার। টপ করে জুথি গাড়ি থেকে চাবি খুলে নিজের হাতে নিয়ে নিল। এই কি করছেন? চাবি খুললেন কেন? আপনাকে বলছি গাড়ি থেকে নামতে। আপনি গাড়ি থেকে নামুন, না হলে চাবি পাবেন না। এই বলে চাবি নিয়ে গাড়ি থেকে নেমে গেল জুথি। নিদ্র কি করবে বুঝতে পারছে না। বাধ্য হয়ে সেও গাড়ি থেকে নেমে জুথির পিছু পিছু যেতে লাগলো। জুথি দোতলা বাড়ির মেইন দরজায় কোমর থেকে চাবি বের করে খুলতে লাগলো। নিদ্র বুঝতে পারলো এই বাড়িতে সে আর জুথি ছাড়া আর কেউ নেই এখন। আপনি এখানে একা কি করে থাকেন এরকম একটা শুনশান বাগানের মধ্যে একটা বাড়িতে? একা না, আরো অনেকে থাকে। কিছুক্ষণ পর তারা চলে আসবে। দরজা খুলে ভেতরে গেল দুজনে। ভিতরে ঢুকে চারপাশ দেখতে লাগলো নিদ্র। এদিকে আসুন। পেছন থেকে জুথির কথার আওয়াজ শুনে পিছনে ফিরে তাকালো নিদ্র। কোথায় যাব? জুথি দোতলা সিঁড়িতে পা বাড়ালো। আমার পিছু পিছু আসুন। নিদ্র জুথির পিছু পিছু দোতলায় উঠল। জুথি দোতলায় একটা রুমে ঢুকে পড়লো। নিদ্রও সেই রুমে ঢুকে পড়লো। রুমের ভেতর ঢুকে নিদ্র চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটা ঠাস করে শব্দ হলো। নিদ্র পিছন ফিরে দেখলো জুথি রুমের দরজা লাগিয়ে দিয়েছে। এ কি, আপনি রুমের দরজা লাগালেন কেন? নিদ্রর কোনো কথার উত্তর না দিয়ে জুথি আগে তার হাত থেকে নিদ্রর গাড়ির চাবি আর তার এই বাড়ির চাবি ড্রেসিং টেবিলের ওপর সামনে রাখলো। আরে কথা তো বলুন, রুমের দরজা লাগালেন কেন? নিদ্রর কথার উত্তর না দিয়ে জুথি 1 পা 2 পা করে নিদ্রর দিকে এগোতে লাগলো। একেবারে নিদ্রর সামনে এসে দাঁড়ালো জুথি। আপনি কি চাচ্ছেন বলুন তো? হাউ স্মার্ট! বলেই জুথি নিদ্রকে ধাক্কা মেরে রুমে থাকা খাটের ওপর ফেলে দিয়ে নিদ্র উঠতে যাবে তার আগে জুথি নিদ্রর বুকের ওপর বসে নিদ্রর 2 হাত বিছানার সাথে চেপে ধরলো। জুথির খোলা চুলগুলো নিদ্রর মুখের ওপর এসে পড়ল। আপনি এগুলো কি করছেন? ছাড়ুন, আমাকে যেতে হবে। যাবে তো বেবি, তার আগে আমাকে একটু শান্ত করে যাও। আপনি এসব কি বলছেন? বোকা নাকি বেবি তুমি? কিচ্ছু বোঝো না? দেখুন, আমাকে ছাড়ুন বলছে। আরে বেবি, তুমি আমাকে টাকা দিয়েছো, আবার আমার বাড়িতে আমাকে পৌঁছেও দিয়েছো। আমি আবার কারো কিছু এমনি এমনি নেই না। আমাকে যেহেতু হেল্প করেছো, তার বিনিময়ে তুমি তো কিছু নিয়ে যাও, আবার আমাকে আরো কিছু দিয়ে যাও। দেখুন, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমাকে ছাড়ুন বলছে। আমাকে আরো অনেক দূর যেতে হবে, আমার লেট হচ্ছে। এত দূর ড্রাইভ করে হাঁপিয়ে গেছো তুমি বেবি, একটু রেস্ট নাও আর আমাকে একটু আদর করো, দেখবে ভালো লাগবে। ছি, এসব কি বলছেন আপনি?
নিদ্রকে আর কিছু বলতে না দিয়ে যুথি নিদ্র ঠোঁট নিজের দখলে করে নেয়। নিদ্র এক ঝটকায় যুথিকে নিজের থেকে ছাড়িয়ে খাট থেকে ফ্লোরে ফেলে দেয়। খাট থেকে ছিটকে ফ্লোরে পড়ে যায় যুথি। ফ্লোর থেকে উঠে নিজের পরনের কাপড় খুলে ফ্লোরে ফেলে দেয় যুথি। আবারও ঝাঁপিয়ে পড়ে নিদ্রর ওপর, চেপে ধরে নিদ্রকে আবারও বিছানার সাথে। আমার কাছে অ্যাটিটিউডের কারখানা নেই যে আমার সাথে এমন অ্যাটিটিউড দেখায়। তার থেকে তো আমি এটা হাসিল করেইনি। অতএব আমার সাথে অ্যাটিটিউড দেখাতে আসবি না, না হলে সোজা উপরে চলে যাবি, বুঝছিস? এখন আমি যা বলবো তাই করবি। তুই আমাকে উপরে পাঠাবে? তুই জানিস আমি কে, আমি কি করতে পারি তোর? আমাকে উপরে পাঠানোর কথা বলছিস? নিজের বিপদ নিজে ডেকে আনছিস তুই। এখন তুমি আমার কবলে বেবি, আমি যা চাইবো তাই হবে। তোকে হঠাৎ নিদ্রর চোখ যুথির পেটের দিকে গেল। যুথির পরনে এখন শুধু পেটিকোট আর ব্লাউজ, তার পেট দেখা যাচ্ছে। যুথির নাভির পাশে একটা কাটা দাগ আছে। আর নিদ্রর চোখ এখন শুধু যুথির পেটের দিকে। নিদ্র তার এক হাত যুথির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যুথির পেটে হাত বুলাতে শুরু করলো, আর বারবার যুথির মুখের দিকে তাকাতে লাগলো। আরে লাইনে চলে এসেছো তুমি বেবি, এতক্ষণ তো বারবার কথা বলছিলে, আবার বাকি কাজটা শুরু করো। হঠাৎ নিদ্র উঠে বসে যুথিকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বাহ বাহ বাহ, মজা হবে আজ অনেক মনে হচ্ছে, তোমার মতো এমন ভাবে। যুথি আর কিছু বলতে পারলো না। নিদ্র দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো যুথির কাঁধে। যুথি চমকে উঠলো। নিদ্রকে নিজে থেকে ছাড়িয়ে নিল যুথি। কাঁদছো কেন তুমি বেবি? নিদ্র আবারও যুথিকে শক্ত করে জড়িয়ে ধরলো আর চোখের পানি ফেলতে লাগলো। যুথিও নিদ্রকে জড়িয়ে ধরলো, কিন্তু সে বুঝতে পারছে না নিদ্র কাঁদছে কেন। কাহিনী মে টুইস্ট। আমি তো ভেবেছিলাম এখন এরা রোমান্স করবে, কিন্তু এখন দেখি কান্নাকাটি শুরু করলো। কিসের রোম্যান্স? জ্যোতিনিদ্রর কে হয় জানিস তুই? আরে ভাই, গল্প বলছিস তুই, আমি কি করে জানবো? তাহলে চুপচাপ শুনতে থাক। ওকে ব্রাদার, এবার বাকিরা শুরু করেন। চুপচাপ শোন। যুথি নিদ্রকে বলল। আরে কাঁদছো কেন, বলবে তো? যুথিকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো নিদ্র। ভাঙা গলায় বলে উঠল, জেসিকা। জেসিকা নাম শুনে যুথি চমকে উঠল। নিদ্রকে নিজে থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ফল শ্রুতিতে ব্যর্থ হলো যুথি। নিদ্র তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে সে চাইলেও ছুটতে পারবে না। যখন নিদ্র থেকে ছুটতে পারলো না, তখন ওভাবে থেকেই বলে উঠল যুথি। কে তুমি, আর এই নাম তুমি কোথায় শুনেছো? আমি তো সেই বন্ধু নিদ্র, যাকে তোরা নিদ বলে ডাকতে। নিদ্র নাম শুনে আরো বড় রকমের শখ খেলো যুথি। তুই আমাকে চিনতে পারলি কি করে? তোর পেটের কাটা দাগটা দেখে। তোর এখনো এই দাগের কথা মনে আছে? জীবনে বলতে পারবো না আমি। ভুলে যা নিত, আর এটাও ভুলে যা যে তোর জেসিকা নামের কোনো ফ্রেন্ড ছিল। কেন রে, কেন বলবো? তোদের ছাড়া আমি একটা দিনও ঠিক মতো থাকতে পারতাম না, আর 5 বছর হয়ে গেছে। ভুলে যা নিত, সব ভুলে যা। সম্ভব না রে। আর এসব কি? তুই আমার সাথে এমন ব্যবহার করছিলি কেন? বুঝতে পারছিস না? ফিরে আয় এই পথ থেকে। আমি আমার 3 বন্ধুকে হারিয়েছি, তোকে হারাতে চাই না। আজ এত বছর পর তোকে পেয়েছি, আমি তোর কাছে হাত জোর করছি। ফিরে আয় এই পথ থেকে দোস্ত, আমি সব ভুলে যাব। সম্ভব না রে নিত, আমি এখন এতে পুরো আসক্ত হয়ে পড়েছি। প্লিজ আমার একটা কথা রাখ জেসিকা। জেসিকা না, জেসিকা নাম বলবি না। জেসিকা মরে গেছে, এখন শুধু যুথি, এখন শুধু যুথি আছে। আমি কি তাহলে আমার সেই জেসিকা ফ্রেন্ডকে আর ফিরে পাবো না? না নিত। কেন কেন নিজের মরণ ডাকছিস তুই দোস্ত? আমি যে তোকে মারতে পারবো না, অনেক কষ্ট হবে আমার। একমাত্র তুই জীবিত আছিস আমার 4টা কলিজার টুকরোর মধ্যে একটা। তুই এসব ছেড়ে তুই ফিরে আয়, আমি তোর পুরনো সব দোষ ক্ষমা করে দিব। তোর যে এক একটা আমার কলিজার টুকরো ছেলে, কেন এমন করলি জেসিকা? মনে মনে কথাগুলো বলল নিদ্র। আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলো যুথিকে নিদ্র। নিত, বল। ওদের 3 জনকে কে খুন করেছে জানতে পেরেছিস? ভালো নাটক করছিস তুই দোস্ত। না রে দোস্ত, তবে ছাড়বো না ওদের একটা কেউ, যারা আমার কলিজার দোস্তের মেরেছে। যাক বাবা, বাঁচলাম। এই হারামি দেখে কিছুই জানে না। না জানি ভালো বেবি, না হলে যে তোমাকে মরতে হবে। আর আমি চাই না তোমাকে মারতে, কারণ তোমার প্রত্যেকটা আমাকে মাতাল করে তোলে। ফ্রেন্ড লিস্টে থাকাকালীন তুমি আমাকে যতবার জড়িয়ে ধরেছ, ততবারই আমি মাতাল হয়েছি। তোমাতে মাই জান,
এখনো তোমাদের মাতাল হচ্ছে। জানি না তোমাদের এমন কি আছে, কিন্তু আমি চাইলে এখন সব করতে পারি, কিন্তু করব না, কারণ তোমার কাছে এখন একটু ভালো সাজতে হবে, না হলে তুমি আবার আমায় সন্দেহ করবে বেবি। কথাগুলো মনে মনে বলল যুথি। ছাড়বি না একটা কেউ, সব কয়টাকে মেরে মাটিতে পুঁতে ফেলবি। নিদ্র একটু যুথিকে ছেড়ে দিতে চাইল, কিন্তু কি মনে করে যেন আবারও শক্ত করেই জড়িয়ে ধরল। দোস্ত, তুই এখানে একা একা থাকিস? না, আরো অনেকে থাকে। তারা ছেলে না মেয়ে? সবাই ছেলে, একটাও মেয়ে নেই। সবার সাথে রাত কাটাতে হয় আমার। এ কথা শোনার পর নিদ্রর 2 চোখ দিয়ে আরো 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। জেসিকাকে এখন জড়িয়ে ধরতে তার গা ঘিন ঘিন করছে, কিন্তু কিছু করার নেই, কারণ জেসিকা নিদ্রর একেবারে কাছের ফ্রেন্ড ছিল। শত খারাপ হলেও তার ফ্রেন্ড তো। জেসিকা, ফিরে আয় না এই পথ থেকে। পারবো না রে নিত, তো লেট হচ্ছে, চলে যা এখান থেকে। আর কোনো দিনও আসিস না এখানে, ছাড় আমায়। প্লিজ, আমার একটা কথা রাখ, ফিরে আয় বাপের রাজ্য থেকে। পাপ না সুখ এটা আমি ভালো করেই জানি বেবি। তুমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো, না হলে কিছুক্ষণ পর তুমি পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। পারবো না রে নিত, আমি এখনো পুরো আসক্ত এতে। এই কথা শোনার পর নিদ্রর মাথা গরম হয়ে গেল। ভেবেছিল জেসিকাকে সুযোগ দিবে ভালো হওয়ার জন্য, কিন্তু না, এই ভালো হওয়ার যোগ্য না। নিদ্র জেসিকাকে এক ঝাটকায় নিচ থেকে ছাড়িয়ে নিল। চিৎকার দিয়ে বলে উঠল নিদ্র, থাকতে এই পাপের রাজ্য, এই পাপ তোকে শেষ করবে। এই আমি বলে দিলাম, নিজের খেয়াল রাখিস। বাই, মরণ তোর খুব নিকটে। এই বলেই ড্রেসিং টেবিলের ওপর থেকে গাড়ির চাবি নিয়ে রুম থেকে বেরিয়ে এলো নিদ্র। নিদ্র বেরিয়ে যেতেই যুথি জোরে একটা নিঃশ্বাস ফেললো। মনেই বলে উঠল, যাক বাবা, বাঁচছিলাম। অল্পের জন্য নিজের পায়ে নিজে কুড়োল মারতে গিয়েছিলাম আমি। আহা, ভাগ্য ভালো, হবে কিছুই জানা না। কিন্তু যুথি তো আর জানে না যে নিদ্র সবই জেনে গেছে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচের তলায় নামলো নিদ্র। নিচতলায় নামতেই নিদ্র চোখ কপালে উঠে গেল। 3 জন ছেলে নিচতলায় সোফার উপর বসে আড্ডা দিচ্ছে। তারা যখন এসেছিল তখন কেউ ছিল না এখানে। হঠাৎ এত তাড়াতাড়ি এই 3টা ছেলে কোথা থেকে চলে এলো? নিদ্র কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলে 3টা নিদ্রর দিকে কেমন করে যেন তাকিয়েছিল। নিজের গাড়িতে আবারও উঠে বসলো নিদ্র। গাড়ি ঘুরিয়ে আবারও রওনা দিল নিজের গন্তব্যে। ড্রাইভ করছে আর চোখের পানি মুছে যাচ্ছে নিদ্র। চোখের পানি ফেলতে ফেলতে কাকে যেন কল করলো নিদ্র। হ্যালো জ্যাক। এই যে খাবার খেয়ে আরে বাপ, তুই চুপচাপ শোন পুরো গল্পটা, তারপর বুঝবি, না হলে কিছুই বুঝবি না। ঠিক আছে, তুই বল। তুই চুপচাপ শুনতে থাক। বল, কোথায় আছিস এখন? পৌঁছে গেছিস তোদের গ্রামের বাড়ি? না রে, আরো 3-4 ঘন্টা লাগবে। কিরে, তোর কথা এমন শোনা যাচ্ছে কেন? আমার 3 বন্ধুর খুনি কাজ খুঁজে পেয়েছে জ্যাক। গাড়িটা জোরে ব্রেক করে চিৎকার দিয়ে বলে উঠল নিদ্র। কি বলছিস তুই নিদ্র? কোথায় ওই শালি? লোকেশন বল তাড়াতাড়ি। লোকেশন পাঠিয়ে দিয়েছি আমি। এই লোকেশন 20-25টা ছেলে নিয়ে চলে যা। ঠিক আছে, যাচ্ছি। আর তুই ঠিক আছিস তো? তোর কিছু করেনি তো? না, আমি কিছু করিনি। করবে কি করে? আমি তোকে বুঝতেই দেইনি যে আমি সব জানি। ও, এখন কোথায় আছিস তুই? গাড়িতে আছি। ঠিক আছে, তুই সাবধানে গাড়ি ড্রাইভ করে তোর গ্রামের বাড়ি চলে যা, আর বাকিটা আমি দেখছি। ঠিক আছে। আর একটা কথা, ওকে মারার আগে আমার সাথে একটু কথা বলাস। ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, রাখি তাহলে। সাবধানে যাস, গিয়ে আবার ফোন করিস আমায়। কল কেটে দিয়েই আবারও গাড়ি ড্রাইভ করার দিকে মন দিল নিদ্র। চোখের পানি ফেলতে ফেলতে আবারও একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করলো। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে গেল নিদ্র। কি নেবেন স্যার, বলুন। আসলে আমি একটু ওয়াশরুমে যাব, একটু দেখিয়ে দিতেন যদি। আমার সাথে আসুন। নিদ্র ওয়েটারের পিছু পিছু গেল। এই যে। ওয়েটার একটা হাসি দিয়ে চলে গেল। নিদ্র ওয়াশরুমের ভিতরে গেল। ওয়াশরুমের ভিতরে বেসিংয়ের সামনে আয়নায় নিজের মুখ দেখে আবারও চোখের পানি ফেলে দিল নিদ্র, কারণ যুথের ঠোঁটে থাকা লাল লিপস্টিক নিদ্রর ঠোঁটে লেগে আছে। এজন্য হয়তো ওই ছেলে 3টা আর ওয়েটার তার দিকে এমনভাবে তাকিয়েছিল। তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। একটা টেবিলে বসে 1 কাপ কফি অর্ডার করলো নিদ্র। কফির বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। আবারও রাত 10টা বেজে গেছে। গাড়িতে উঠে ড্রাইভ করা শুরু করলো নিদ্র। অবশেষে নিজ গন্তব্যে এসে পৌঁছালো নিদ্র। 3তলা একটা বাড়ির গেটের সামনে এসে গাড়ি দাঁড় করালো নিদ্র। গাড়ির হর্ন বাজতেই একটা লোক এসে গেট খুলে দিল। গাড়ি ভেতরে ঢুকিয়ে পার্ক করলো নিদ্র। 3তলা বাড়ির মেইন দরজায় সামনে
গালে হাত দিয়ে বসে আছে তৃপ্তি। তৃপ্তির পরিচয় কিন্তু আপনাদের প্রথম পর্বে দিয়ে দিয়েছি, তবু আবার দিচ্ছি। বজলুর আহমেদ, সালমা আক্তার, শিউলির একমাত্র মেয়ে তৃপ্তি। তৃপ্তির ছোট একটি ভাই আছে। বজলুর আহমেদ আর নিদ্রর বাবা ফরহাদ আহমেদ, তারা দুই ভাই। যারা কিছু বুঝতে পারছে না তারা পুরো গল্পটা শুনলে কিছুই বুঝবেন না। আর যারা বলবেন তৃপ্তির এন্ট্রি তো প্রথমেই হয়েছে, তাহলে এখন আবার নতুন করে এন্ট্রি কেন? ভাই, প্রথম পর্ব ভালো করে শোনেন, তাহলেই বুঝতে পারবেন। সেই দুপুর থেকে 3তলা বাড়ির মেন দরজার সামনে গালে হাত দিয়ে বসে আছে তৃপ্তি। আজ তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেই সুবাদে নিদ্র আজ এসেছে তাদের গ্রামের বাড়িতে। তৃপ্তিকে অনেকবার বজলুর আর সালমা বাড়ির ভেতরে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তৃপ্তি নিদ্রর ওপর রাগ করে কিছু না খেয়ে সেই দুপুর থেকে এখনো পর্যন্ত বসে আছে। নিদ্রর ওপর অনেক রাগ আছে তৃপ্তির। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামতেই উড়াধুরা মায়ের পড়তে লাগলো নিদ্রর পিঠে। কুত্তা, হারামি, বান্দর, শিয়াল, এখন আসার সময় হয়েছে তোর? সামনের দিকে ঘুরতেই বড় রকমের একটা টাসকি খেলো নিদ্র। তৃপ্তিকে সে 5 বছর আগে দেখেছে, তারপর আর দেখা হয়নি, কিন্তু তাদের মধ্যে কথা হতো। নিদ্রর চাচা বজলুর আহমেদের ফোন দিয়ে তৃপ্তি প্রায় কল করে নিদ্রর সাথে কথা বলতে। খালি হাতে থাপ্পড় ঘুষি দিতে দিতে হাঁপিয়ে যায় তৃপ্তি। নিদ্রর পায়ে একটা লাথি মেরে নিদ্রর সামনে বসে পড়ে তৃপ্তি। নিদ্র হাসতে হাসতে সেও তৃপ্তির সামনে বসে পড়ে। একটু দূরে দাঁড়িয়ে বজলু, সালমা আর তৃপ্তির ছোট ভাই সজীব দেখছে তৃপ্তি আর নিদ্রর কাণ্ড। তৃপ্তির কাণ্ড দেখে বজলু, সালমা, সজীব তিনজনেই হাসতে লাগলো। কিরে, এমন রেগেছিস কেন? আমার সাথে একদম কথা বলবে না তুমি। কি জন্য রাগ করছে আমার কিউটিটা? নিদ্র হাত দিয়ে তৃপ্তির গাল ধরতে নিল। তৃপ্তি নিদ্রর হাত সরিয়ে দিল। একদম আমাকে টাচ করবে না। আমার ফ্রেন্ডদের 2 ঘন্টা বসিয়ে রেখে তাদের বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে শেষে। ওদের বসিয়ে রেখেছিলি কেন? ওরা তোমাকে দেখবে বলেছিল, আর তোমাকে নিয়ে ঘুরতে যাব বলে ওদের বসিয়ে রেখেছিলাম। আর তুমি এখন আসার সময় হলো তোমার। রাস্তায় জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়েছে। তোমার গতকালে আসার কথা ছিল, আজকে না। গতকাল একটা কাজ ছিল আমার, তাই আসতে পারিনি। তোর না আজ পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো পাস করেছিস নাকি ঘোড়ার ডিম পেয়েছিস? নিদ্রর কথায় তৃপ্তি রেগে গেল। নিদ্র জানে তৃপ্তি পড়ালেখা নিয়ে সিরিয়াস, তাও তৃপ্তিকে রাগানোর জন্য শেষের কথাটা বলল। নিদ্রর কথায় উত্তরে তৃপ্তি রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, বলবো না। তাহলে তোর ডলটাকে ভুলে যা। এই কথা বলে বসা থেকে উঠে দাঁড়ালো নিদ্র। নিদ্রর কথায় তৃপ্তি চোখে মুখে খুশির ঝলক মেরে উঠল। খুশিতে বসা থেকে উঠে নিদ্রর হাত ধরে লাফাতে শুরু করলো তৃপ্তি। কোথায় আমার ডল? তাড়াতাড়ি দাও না ভাইয়া। দেব না, আগে বল পরীক্ষা কত পেয়েছিস? 5.04 মানে A+। নিদ্র তৃপ্তির মাথায় একটা চাটি মেরে বলল, এত ভালো রেজাল্ট করার কি আছে? দেখবার ফিল করতে পারিস না? তৃপ্তি নিদ্রর দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। ভাইয়া! চিৎকার দিয়ে নিদ্র গলা চেপে ধরার চেষ্টা করলো তৃপ্তির, কিন্তু পারলো না। নিদ্র তৃপ্তির 2 হাত ধরে ফেললো। 4 ফুট 8 ইঞ্চি একটা মেয়ে 5 ফুট 6 ইঞ্চি একটা ছেলের গলা ধরা এতটাও সহজ আর নয়। কুল কুল কুল। এই বলেই গাড়ির পেছনের সিটের ওপর থেকে একটা বড় ডল বের করলো নিদ্র। নিদ্রকে আর কিছু বলতে না দিয়ে তৃপ্তি পুতুলটার কানে ধরে কাঁধে ঝুলিয়ে নাচতে নাচতে বাড়ির ভিতরে চলে গেল। তৃপ্তি যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ওইখানে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হাসতে লাগলো নিদ্র। তৃপ্তি চলে যেতেই বজলুর, সালমা, সজীব নিদ্রর কাছে আসলো। কেমন আছিস বাবা? আসতে কোনো সমস্যা হয়নি তো? এই তো চাচি আম্মা, আসতে কোনো সমস্যা হয়নি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভাইয়া, আমার গিফট কই? সজীব এবার 4র্থ শ্রেণীতে পড়ে। সজীবের কথা শুনে সজীবের সামনে হাঁটু গেড়ে বসলো নিদ্র। আপনি জানেন কি অর্ডার করেছিলেন জনাব? মন খারাপ করে মাথা নিচু করে সজীব বলল, আমি জানতাম তুমি আমার গিফটের কথা মনে রাখবে না। তুমি শুধু আপুর গিফটের কথা মনে রাখছো, আর আমার গিফটের কথা ভুলে গেছো। নিদ্র বসা থেকে উঠে গাড়ির পিছনের সিটের ওপর থেকে একটা বক্স বের করলো। দেখেন তো, এটা সে জিনিস কিনা? সজীব মাথা তুলে নিদ্রর হাতের দিকে তাকালো। খুশিতে নিদ্রকে জড়িয়ে ধরলো সজীব। থ্যাঙ্কস ইউ ভাইয়া। নিদ্র সজীবের মাথার চুলগুলো নাড়াচাড়া দিয়ে বলল, খুশি তো মাই পিচ্চি ব্রাদার? ভাইয়া অনেক খুশি। নিদ্রকে ছেড়ে দিয়ে তার হাত থেকে বক্সটা নিয়ে বাড়ির ভেতরে দৌড়ে চলে গেল সজীব। কেমন আছে চাচু? এই তো ভালো। এবার ভিতরে চল, অনেক দূর জার্নি করে এসেছিস, রেস্ট নিবি। আমার ব্যাগ
আমি আলমকে বলবো ওগুলো তোর রুমে দিয়ে আসতে। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আলম এই বাড়ির দারোয়ান, যে কিছুক্ষণ আগে গেটের দরজা খুলে দিয়েছিল নিদ্রর গাড়ির ভিতরে আসার জন্য। আচ্ছা। সালমা, ওকে ওর রুমটা দেখিয়ে দাও। আয় বাবা আমার সাথে। নিদ্র সালমার সাথে বাড়ি ভিতরে গেল। ভিতরে গিয়ে নিদ্র একটু দাঁড়িয়ে পড়ল, কারণ তার সামনে সোফার ওপর বসেই পুতুলটার নাক কান নিয়ে টানাটানি করছে তৃপ্তি। সজীবকে দেখা যাচ্ছে না, হয়তো তার রুমে গিয়ে সে তার বক্স খুলতে ব্যস্ত। কিরে বাবা দাঁড়িয়ে পড়লি কেন? আয়। চলো। তিনতলা বাড়ির দোতলায় একটা রুমে নিয়ে গেল নিদ্রকে সালমা। বেশ পরিপাটি করে সাজানো গোছানো একটা রুম। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। না চাচি আম্মা, আমি এখন আর কিছু খাবো না, ভালো লাগছে না। আমি একটু রেস্ট নেব, তুমি যাও। আর দেখো এদিকে যেন কেউ না আসে, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। কিছু না খেয়ে ঘুমিয়ে পড়বি? না খেলে ঘুম আসবে না। আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে নিচে আয় খেতে। বলছি তো আমি খাবো না কিছু এখন, আমার ভালো লাগছে না, জোর করো না প্লিজ। আচ্ছা তাহলে তুই ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি যাই। ঠিক আছে, আর আমার ব্যাগগুলো একটু তাড়াতাড়ি দিয়ে যেতে বলো। সালমা নিদ্রর রুম থেকে চলে গেল। নিদ্র রুমে থাকা খাটের ওপর বসে দুই হাতে কোনোই হাঁটুর ওপর রেখে মাথা নিচু করে হাতের তালুতে মুখ গুজে বসে রইল। নিদ্রর রুম থেকে বেরিয়ে নিচে নামলো সালমা। সোফার ওপর বসে আছে বজলুর আর তৃপ্তি। সালমা গিয়ে বজলুরের পাশে বসলো। তৃপ্তিমা তুই একটু তোর রুমে যা তো। কেন আম্মু? যেতে বলছি যা, বেশি কথা বলিস না। তৃপ্তি পুতুলটাকে জড়িয়ে ধরে আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেল নিজের রুমে। আচ্ছা তুমি ছেলেটাকে দেখেছো? কেমন গম্ভীর একটা ভাব ওর মাঝে। দেখেছি। কি নিয়ে এত ভাবছে ও, আমি সেটাই বুঝতে পারছি না। কিন্তু ভাইজান তো বলল ও হাসি খুশি বাড়ি থেকে বেরিয়েছে। আমিও ভাইয়ের সাথে কথা বলেছি, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি ভাইজানকে ফোন করে বলে দাও ও ঠিক মতো আসছে, কোনো সমস্যা হয়নি। তোমার বলার আগেই আমি ফোন করে বলে দিয়েছি। তুমি তাড়াতাড়ি খাবার দাও, নিদ্র আবার চলে আসবে। ও খাবে না বলছে। সে কি খাবে না মানে? তুমি ওকে ডেকে নিয়ে আসো। নিদ্র বলছে ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। এতদিন পর ও আজ এই বাড়িতে এলো, আবার কি হয়েছে কে জানে। নিদ্রর রুমে বসেছিল, তখন থেকে আলম আসে নিদ্রর ব্যাগগুলো নিয়ে। ব্যাগগুলো রুমে রেখে দাঁড়ালো আলম। কেমন আছো বাজান? আলম লোকটা নিদ্রর বাবার থেকেও বেশি বয়সী। এই তো চাচা, ভালো। আপনি কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসার সবাই ভালো আছে? আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার বাজান? না চাচা, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আমি যাই, কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে ডেকো। আচ্ছা চাচা। আলম নিদ্রর রুম থেকে চলে গেল। নিদ্র তার ব্যাগ থেকে কিছু জামা কাপড় বের করলো, একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমে চলে গেল নিদ্র। শাওয়ার নিয়ে পরনের প্যান্ট শার্ট চেঞ্জ করে বের হলো। ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ভেজা প্যান্ট শার্ট রুমের সাথে অ্যাটাচড ব্যালকনিতে শুকানোর জন্য মেলে দিল। এতপর রুমের দরজা চাপিয়ে খাটের ওপর বসলো নিদ্র। ব্যাগ থেকে তার ল্যাপটপ বের করে ওপেন করলো। তখনই নিদ্রর ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো জ্যাক কল করেছে। তাড়াতাড়ি কল রিসিভ করলো নিদ্র। হ্যালো জ্যাক, বল। আমরা পৌঁছে গেছি আর ও এখন আমাদের সামনে। সাথে 3টা ছেলে ছিল, 3টাকে উপরে পাঠিয়ে দিয়েছি। ওর কিছু করিসনি তো? না এখনো কিছু করিনি, তুই বললে এখন উপরে পাঠিয়ে দেবো। আমি ভিডিও কল করছি, রিসিভ কর। ওকে। নিদ্র কল কেটে দিয়ে ল্যাপটপ ওপেন করে জ্যাককে ভিডিও কল করলো। সাথে সাথে কল রিসিভ করলো জ্যাক। লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুলওয়ালা একটা ছেলের মুখে ভেসে উঠলো নিদ্রর ল্যাপটপে। এটা আর কেউ নয়, এটা হলো জ্যাক। ও কোথায় জ্যাক? এই যে দেখ। এই বলেই ফোনের ক্যামেরা ঘোরালো একটা মেয়ের দিকে জ্যাক। মেয়েটির পরনে পেটিকট আর ব্লাউজ, ঠোঁটের কোণে ফেটে রক্ত পড়ছে, চোখ মুখ লাল হয়ে আছে মেয়েটির। ঠোঁটে থাকা লাল লিপস্টিক সারা মুখেই লেপটে আছে। ওর এই অবস্থা কেন জ্যাক? আমি তো তোকে বলেছি আমি আয়কর সাথে কথা বলবো, তারপর তুই যা করিস। জ্যাক আবারও নিজের দিকে ফোনের ক্যামেরা ঘোরালো। আরে ভাই আমি কিছু করিনি তো, শুধু একটা থাপ্পড় মেরেছি। থাপ্পড় মেরে মনে হয় আমার হাতটাই নোংরা হয়েছে। আমি এখানে এসে কি দেখেছি সেটা তুই জানিস? নিদ্র চুপ করে জ্যাকের দিকে তাকিয়ে রইল। আমি এখানে এসে দেখি ওই 3টা ছেলের সাথে অন্তরঙ্গে মেতে আছে। যেই 3জনকে মেরে ফেলেছে
জ্যাক তাদের দিকে ফোনের ক্যামেরা ঘোরালো। এরা তারাই যাদের নিদ্র জ্যোতির বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছে। জ্যাকের কথা শুনে নিদ্র নিজের চোখ বুঝে নিল, অন্যদিকে ঘুরে চোখে আসা পানি মুছে নিল, আবার ল্যাপটপের দিকে ঘুরে ভাঙা গলায় বলে উঠল, জ্যাক, তুই কি তোর ল্যাপটপ তোর সাথে নিয়ে গেছিস? নিয়ে গেলে ল্যাপটপ ওপেন কর, আমি ওর সাথে মিট করবো। আরে ভাই, তুই তো জানিস আমি আমার কলিজা ছাড়া বাঁচতে পারি না। যেখানেই যাই আমি আমার কলিজাকে নিয়ে যাই। তুই 5 মিনিট দাঁড়া, আমি গাড়ি থেকে ল্যাপটপ এনে ওপেন করছি। 5 মিনিট পর নিদ্রর ল্যাপটপের স্ক্রিনে ভেসে আছে এক মেয়ে। মেয়েটির মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে, পরনে তার পেটিকট আর ব্লাউজ। হাত দুটো পেছনে, হয়তো তার হাত দুটো ব্যথা। হ্যাঁ, তার হাত দুটো বাঁধা। তার সামনে সোফায় বসে আছে জ্যাক। মেয়েটির সামনে টেবিলের ওপর রাখা জ্যাকের ল্যাপটপ। মেয়েটির পাশে 1 ফুটওয়ালা একটি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একটা ছেলে। মেয়েটির পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে 30-40টা ছেলে। জেসিকা? হ্যাঁ, আপনারা যেটা ভাবছিলেন সেটাই। এই মেয়েটা আর কেউ নয়, এটা হলো জেসিকা, মানে জুথি। নিদ্রর গলার আওয়াজ শুনে উচ্চস্বরে হেসে উঠল জুথি। আমি জানতাম এটা তুই ছাড়া আর কেউই করতে পারে না। এখানে ভালোই নাটক করে গেছিস আমার সাথে নিত। আমি যদি একটা বার জানতাম যে তুই সব জানিস, তাহলে তোকে এখানেই পুঁতে রেখে দিতাম, এখান থেকে আর ফিরতে পারতি না। বহুত দেরি হয়ে গেছে রে। আমি আসার আগে তোকে বলেছিলাম মরা তোর খুব নিকটে। হ্যাঁ, বহুত দেরি হয়ে গেছে, বুঝতেই পারিনি আমি। না হলে এখান থেকে ফিরতেই পারতিস না তুই নিত। এখনো ভালো আছে, ফিরে আয় এই পথ থেকে। ফিরে কি করবো নিত? 5 বছর পেরিয়ে গেছে। নিদ্র বুঝে গেছিস যে এ আর কোনোদিনও ভালো হবে না। শেষ তোকে একটা প্রশ্ন করব, সত্য কথা বলিস প্লিজ। নিদ্রর চোখে পানি, অপর পাশে জুথির মুখে হাসি। এই হাসি কিসের হাসি নিদ্র বুঝতে পারছে না। আমি জানি তুই কি জানতে চাস, তবুও বলি, বল কি জানতে চাস? কেন মারলি ওদের তুই? খুব সিম্পল, ওরা আমার সবকিছু জেনে গেছে। কেমন জিনিস জেনে গেছে যে তার জন্য ওদের মরতে হলো? এই যে আমার এই সাম্রাজ্যের সব তথ্য। আমি কিছু বুঝতে পারছি না জেসিকা। ওকে, তোকে বুঝিয়ে বলছি। তুই তো কিছুই জানিস না, শুধু এতটুকু জানিস আমি ওদের মেরেছি। তাহলে শোন, ওদের কেন মেরেছি। আমার এই দুনিয়ার সব তথ্য ওরা জেনে গেছে। জেনে গেছে ভালো কথা, তোরাও মজা নে। তা না করে আমাকে জ্ঞান দিতে আসছে। বলে কি না ভালো হয়ে যাচ্ছে জেসিকা, এসব ভালো না, এই পথ থেকে ফিরে আয়। ওই তোর মতো ডায়লগ মারছিল আর কি, এই পথ থেকে ফিরে আয়। বাস শেষ করে দিলাম ওদের 3টাকে। ওপাশে জুথির মুখে হাসি, এপাশে নিদ্রর চোখে পানি। বৃষ্টির দোষ কি ছিল জেসিকা? আরে ওই তো সবচাইতে বেশি দোষ, ওই বৃষ্টি তো ওদের দুটোকে বলে দিয়েছে। নিদ্রর চোখে পানি মুছে বলল, আমি তোকে এখন কিছু কথা বলবো, কথাগুলো শোন, তারপর বাকিটা তোর সিদ্ধান্ত। বল নিত বল, শুনি তোর জ্ঞান। একটা বার তোর চারপাশে তাকা। জুথি নিজের চারপাশে তাকালো। কিছু দেখতে পেলি? তোর ছেলেপেলে আর এই বাড়ির দেয়াল আসবাবপত্র ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না। কেউ তোকে মা বলে তোর দিকে দৌড়ে আসছে, সেটা দেখতে পাচ্ছিস না? নিদ্রর কথা শুনে জুথি ল্যাপটপের স্ক্রিনে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকালো। নিদ্র একটু হাসলো, নিদ্রর চোখে জল, মুখে হাসি। চমকে গেলে জেসিকা? নিত জুথিকে আর কিছু বলতে না দিয়ে নিদ্র বলতে শুরু করলো, চারপাশে ভালো করে তাকিয়ে দেখ জেসি, কেউ তোকে মা মা বলে তোর চারপাশে দৌড়াতো, তোর এই সুন্দর দুটো গালে নরম দুটো ঠোঁট চুমুখে বলতো আম্মা আমাকে খাইয়ে দাও, গোসল করিয়ে দাও। তোকে জড়িয়ে ধরে বলতো আমি একটু ঘুম পাড়ানোর গান গাও, আমার ঘুম আসছে না। বলতো আম্মা আমি স্কুলে যাব, তুমি আমার সাথে চলো। বলতো আম্মা আমার এটা লাগবে, ওটা লাগবে। যেটা তুই ছোট থাকতে তোর আম্মা আব্বুর কাছে চাইতে, সেটা তোর ছেলে বা মেয়ে তোর কাছে চাইতো জেসিকা। দাঁতে দাঁত চেপে চিৎকার দিয়ে শেষের কথাগুলো বলল নিদ্র। জুথি অবাক চোখে তাকিয়ে আছে নিদ্রর দিকে। খাওয়ার টেবিলে বসে আছে বজলুর, তৃপ্তি, সজীব আর সালমা খাবার পরিবেশন করছে। হঠাৎ কারো চিৎকার শুনে বাড়ির সিঁড়ির দিকে তাকালো সবাই। কিছুক্ষণ পর সবাই বুঝতে পারলো এই চিৎকার করে কথা কে বলছে। হঠাৎ ছেলেটা এমন চিৎকার করলো কেন? কিছু হলো না তো ভাইয়ার আব্বু। সালমা, তুমি দেখে এসো তো। আব্বু আমি যাই। না, তুমি খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু নিদ্র তো বললো ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। বজলুর কিছু একটা ভাবতে লাগলো, তারপর বলল, আচ্ছা তুমি খাবার খাও, আগে খেয়ে নেই তারপর দেখবো।
নিদ্রর কথা শুনে জুথি থ হয়ে নিদ্রর দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিল। কি হলো জেসি, অবাক হলে? আমি কি করে জানলাম তোর ছেলে মেয়ের কথা? সব তো সিক্রেট ছিল, তাই না? জুথি মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। ভাই, একদম কাঁদবি না। তোর মতো মেয়েদের কান্না মানায় না। তোরা হলি পাষাণ। তোদের মন বলতে কিছু নেই, ফিলিংস নেই তোদের। নিষ্পাপ দুটো বাচ্চার গলায় ছুরি চালাতে তোর একটু হাত কাঁপলো না জেসিকা? চিৎকার দিয়ে শেষের কথাগুলো বলল নিদ্র। নিদ্রর কথা শুনে নিদ্রর দিকে অবাক চোখে তাকালো জুথি। তার কানে নিদ্রর শেষ কথাগুলো বারবার রিপিট হতে লাগলো। নিষ্পাপ দুটো বাচ্চার গলায় ছুরি চালাতে তোর একটু হাত কাঁপলো না জেসিকা? কি হলো জেসিকা? তুই ভাবছিস আমি কি করে জানলাম তোর ছেলে মেয়ের কথা, তাদের গলায় ছুরি চালানোর কথা? আমি ওদের মারিনি নিত। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই মেরেছিস ওদের। বিশ্বাস কর নিত, আমি ওদের দুজনের একজনকেও মারিনি। তুই মেরেছিস ওদের। তুই এই পাপের পথে পা পাড়িয়ে তোর নিষ্পাপ দুটো বাচ্চার বলে দিলি তুই। চিৎকার দিয়ে কথা বলল নিদ্র। বারবার নিদ্রর চিৎকার ভেসে আসছে দোতলা থেকে। বাধ্য হয়ে বজলুর বলল, না, আগে দেখে আসি ছেলেটা এমন চিৎকার করছে কেন। সেটাই ভালো হবে। আধা খাওয়া রেখে হাত মুখ ধুয়ে সালমা বজলুর তৃপ্তি সজীব এলো দোতলায় নিদ্রর রুমের দরজার সামনে। রুমের দরজা হালকা চাপানো ছিল, তাই ধাক্কা দিতেই খুলে গেল। বজলুর নিদ্রর দিকে একবার তাকিয়ে চমকে উঠল। দুই হাত দিয়ে সালমা সজীব তৃপ্তিকে ইশারা করলো যাতে রুমের ভিতরে না আসে। নিদ্রর রুমের দরজার সামনে দাঁড়িয়ে রইল বজলুর, সালমা, তৃপ্তি আর সজীব। দেখতে লাগলো নিদ্রকে সবাই। তাদের উপস্থিতি টের পায়নি নিদ্র, কারণ সে জেসিকা মানে জুথির সাথে কথা বলতে ব্যস্ত। জুথি নিদ্রর দিকে অশ্রু মিশ্রিত নয়নে তাকিয়ে আছে। প্রশ্ন করল নিদ্রকে জুথি, কে মেরেছে আমার বাচ্চাদের নিয়ে? তোর বাচ্চা? তোর আবার বাচ্চা আছে নাকি জ্যোতি? আমি তো জানি ওরা জেসিকার ছেলে মেয়ে, আর তুই বলেছিস জেসিকা মরে গেছে। তাহলে ওরা তোর বাচ্চা হয় কি করে? নিত প্লিজ আমাকে বল, আমার ছেলে মেয়ে ঠিক আছে তো? হেই, স্টপ স্টপ! চিৎকার দিয়ে বলে উঠল নিদ্র। দরজার সামনে দাঁড়িয়ে থাকা বজলুর, সালমা, তৃপ্তি, সজীব চারজন কেঁপে উঠল। নিত প্লিজ বল, আমার ছেলে মেয়ে ঠিক আছে তো? তোকে মুখ বন্ধ করতে বলছি না, বিশ্বাসঘাতক! জুথি মাথা নিচু করে ঠোঁট কামড়ে কাঁদতে লাগলো। নিদ্র তার হাত দুটো ল্যাপটপের সামনে এনে চিৎকার দিয়ে বলল, এই দুটো হাতের উপর শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তোর মেয়ের রিধি। নিদ্রর কথা শুনে চিৎকার দিয়ে নিদ্রর দিকে তাকালো জুথি। না, এটা হতে পারে না। আমার বাচ্চাদের কেউ কিচ্ছু করতে পারে না। আমি আম্মুর কাছে ওদের দিয়ে এসেছিলাম। নিদ্র নিজের ঠোঁটে আঙুল রেখে এমন আওয়াজ করলো, মুখ বন্ধ কর তুই। তোর এই মুখে আন্টির নাম দিবি না। আন্টি খুন হওয়ার একমাত্র কারণ তুই। কি বলছিস তুই নিত? আম্মুকে কে খুন করেছে? কি বললি? আম্মু? খুব দরদ উঠলে পড়েছে এখন আন্টির জন্য, হ্যাঁ? এই 5 বছরে একটা বারো খবর নিয়েছিস তারা বেঁচে আছে নাকি মরে গেছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না নিত। আমি তো শুধু এতটুকু জানি যে আমি আমার স্বামী আর 2 বন্ধুকে খুন করিয়েছি। আমার ছেলে মেয়ে আম্মুকে কে খুন করেছে? তোর সাথে রাতের পর রাত কাটানোর ছেলেগুলো, যাদের দিয়ে তুই আমার কলেজের বন্ধুদের মেরেছিস, তারাই তোর ছেলে, তোর আম্মু, তোর মেয়ে, তোর স্বামী, মানে আমার কলেজের বন্ধুদেরকে মেরে দিয়েছে ওই দিনে। জুথি এবার চিৎকার করে কাঁদতে লাগলো। নিদ্র আবারও বলল, হসপিটালে বেডে শুয়ে আম্মু আম্মু করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তোর ছেলের ঋষভ। জুথি এবার আরো চিৎকার করে কাঁদতে লাগলো। নিদ্র আবারও বলে উঠল, দেখবি তোর ছেলেকে? জুথি চমকে উঠল, কারণ নিদ্র এই মাত্র বলেছে তার ছেলে মরে গেছে। তাহলে এখন কেন আবারও বলছে তার ছেলেকে দেখাবে? কান্না থামিয়ে হাঁটুতে ভর দিয়ে ল্যাপটপের দিকে আরো একটু এগিয়ে গেল। পাগলের মতো উন্মাদ করে বলে উঠল জুথি, কোথায় আমার ছেলে নিত? তুই ওকে বাঁচিয়ে নিয়েছিস তাই না, আমাকে সারপ্রাইজ দিবি বলে? কোথায় আমার ছেলে নিত? দেখা একটু আমাকে প্লিজ, তোর দুটো পায়ে পড়ে নিত, একটাবার দেখা ওকে প্লিজ। নিদ্র উচ্চস্বরে হেসে উঠল। জুথি চোখে জল নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল নিদ্রর দিকে। হ্যাঁ হ্যাঁ, দেখাবো তো। 10 মাস 10 দিন তো তুই অনেক কষ্ট করেছিস ওদের পৃথিবীতে আনার জন্য। তোকে না দেখে থাকতে পারি? তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ জমা করে রেখেছি এই 5 বছর ধরে। তাতে তোর অবশ্যই দেখা উচিত। দেখা নিত, তাড়াতাড়ি দেখা। নিদ্র নিজের ফোন থেকে একটা ভিডিও প্লে করলো। সেই ভিডিও ল্যাপটপের সামনে ধরলো। দেখ জেসি, দেখ, ভালো করে দেখ।
জুথি নিদ্রর হাতে থাকা ফোনের দিকে তাকালো। ভিডিওতে দেখা যাচ্ছে হসপিটালের বেডের ওপর নিদ্র জুথির ছেলের পাশে বসে আছে, আর জুথির ছেলে মানে রিসেপ জোরে জোরে শ্বাস নিচ্ছে আর বলছে, আম্মু, আম্মু, কোথায় তুমি আম্মু? একটিবার আসো না আম্মু, আমার অনেক কষ্ট হচ্ছে আম্মু, অনেক কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, 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 আম্মু। শেষ একটা চিৎকার দিয়ে চোখ মুখ বুঝে স্তব্ধ হয়ে যায় ঋষভ, কারণ সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে না ফেরার দেশে। তারপর দেখা যাচ্ছে নিদ্র ছোট ঋষভের শরীর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। এতটুকু দেখিয়ে ফোন সাইডে রাখলো নিদ্র। নিজের মুখে 2 হাতের তালু দিয়ে চোখের পানি ফেলতে লাগলো নিদ্র। নিদ্রর এমন কান্না দেখে দরজার পাশে দাঁড়িয়ে থাকা 4 জন ব্যক্তি কেঁদে দিল, তবে সেটা নিঃশব্দের কান্না, কোনো শব্দ নেই, শুধু চোখের পানি। জুথির মুখের ভাষা হারিয়ে গেছে, ল্যাপটপের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। এত বড় একটা সারপ্রাইজ পাবে সে কোনোদিনও ভাবেনি। নিজের চোখের সামনে আজ সে দেখতে পেল তার নিজের পেটের ছেলের মরণ জানতো না। নিদ্র নিজেকে একটু শান্ত করে বলল, সারপ্রাইজটা খুব সুন্দর ছিল, তাই না জেসিকা? জুথির মুখে কোনো কথা নেই, শুধু ল্যাপটপের স্ক্রিনে নিদ্রর দিকেই তাকিয়ে আছে। কিরে, এখন খুশি তো তুই? তোর পিছুটা না এখন আর কেউ রইল না, কেউ নেই তোকে বাধা দেওয়ার, একমাত্র আমি ছাড়া। তুই একটা কাজ কর, তুই আমাকে মেরে ফেল, দেখবি তখন আর কেউ থাকবে না তোকে বাধা দেওয়ার জন্য। নিত, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? ভিডিওটা দেখার পর থেকে জুথির চোখের পলক পড়া যেন বন্ধ হয়ে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে জুথি ল্যাপটপের স্ক্রিনে নিদ্রর দিকে। জুথির এইরকম কথায় নিদ্র কিছুটা অবাক হয়ে জুথির দিকে ভালো করে তাকালো। কি এমন জিনিস চাইবে জুথি নিদ্রর কাছ থেকে? ভিডিওটা দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে জুথি। কি জিনিস বল? এ জীবনে তো অনেক কিছুই কেড়ে নিয়েছিস তুই আমার থেকে, আর কি নিবি তুই বল? আমি আর কিচ্ছু চাই না নিত, শুধু তোর ছেলে পেলেদের বল আমার হাতের বাঁধন খুলে দিতে। নিদ্র হালকা হাসলো, জুথির দিকে একটু ভালো করে তাকিয়ে বলল, কেন, কোনো প্ল্যান আছে নাকি যদি ওদের মারার? নিদ্র জুথিকে সবসময় জেসিকা বলে ডাকে। হঠাৎ নিদ্র জুথিকে জুথি বলে ডাকায় জুথির বুকে ডাকটা তীরের মতো এসে লাগে। আমি মরতে চাইনি, এক হয় আমার হাতের বাঁধন খুলে দে, আর না হয় আমাকে মেরে ফেল। চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে মাথা ঠাকালে জুথি। নিদ্র এবার উচ্চস্বরে হেসে ওঠে। নিদ্রর রুমের সামনে দাঁড়িয়ে থাকা বজলু, সালমা, তৃপ্তি, সজীব অবাক হয়ে নিদ্রর দিকে তাকিয়ে আছে। এই ছেলের কি হয়েছে আবার? একবার হাসছে তো আবার কাঁদছে, একটু আগে কাঁদলো এখন আবার হাসছে। ফিসফিস করে সালমা বলল বজলুলকে, আমি কিছু বুঝতে পারছি না। আব্বু, আমাদের দেখা উচিত ভাইয়া কার সাথে কথা বলছে, আর কেনই বা একবার কাঁদছে আবার হাসছে। না, এখানে দাঁড়িয়ে থাকি, দেখি কি হয়। নিদ্র হাসি থামিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, মরণ মাই ফুট, তোকে এভাবেই বাঁচতে হবে, তিলে তিলে মরবি তুই। মরণ যন্ত্রণা কতটা কঠিন সেটা তুই তিলে তিলে বুঝবি। জুথি আর কোনো কথা বলছে না, শুধু ফ্লোরে মাথা ঠেকে কেঁদে যাচ্ছে। আজ তার বিবেক নাড়াচাড়া দিয়ে উঠেছে, বারবার সে নিজেকে নিজ স্বপ্নে তলিয়ে যাচ্ছে। ছোট দুটো বাচ্চা তার আশেপাশে আম্মু আম্মু বলে দৌড়াচ্ছে, তার দুটো গালে বারবার চুমু খাচ্ছে বাচ্চা দুটো, আর তার আম্মু সোফার উপর বসে পান খাচ্ছে। তার ভালোবাসার মানুষ মানে জুথির স্বামী নিজ রুমে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আর বারবার জুথির দিকে উকিঝুঁকি মেরে তাকাচ্ছে। এসব ভাবছে আর অনুশোচনা হচ্ছে জুথির। নিজের কত সুন্দর হাসি খুশি সংসার সে নিজ হাতে ধ্বংস করে দিল। নিজ হাতে তার প্রিয়জনদের হত্যা করার জন্য অস্ত্র তুলে দিয়েছে অন্যের হাতে। জুথি এখন মনে মনে ভাবছে কেন তাকে পৃথিবীতে মেয়ে হিসেবে পাঠালো, আর কেনই বা তার মন এত নিকৃষ্ট হলো, কেন সেই পাপের পথ বেছে নিল যার জন্য তার নিষ্পাপ দুটো বাচ্চা, আম্মু, স্বামীকে সেই পৃথিবীতে থাকতে দিল না। মনে মনে বলছে আর পুরনো দিনের কথাগুলো ভাবছে জুথি। নিদ্র জুথিকে এইভাবে দেখতে পাচ্ছে না, তার মন চাচ্ছে জুথিকে এখন কুপিয়ে হত্যা করতে। জুথির সাথে দেখা হওয়ার পর থেকে নিদ্র মন একটুও শান্ত নেই। তার মন শুধু বারবার বলছে নিদ্র এই বেঈমানকে কুপিয়ে হত্যা কর, আর এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। কিন্তু কিছু কারণে নিদ্র জুথিকে মারবে না, শুধু তার বিবেকটাকে জাগিয়ে তুলছে। একজনের কাছে প্রমিস করেছে নিদ্র যে জুথিকে সে কিছু করবে না। জুথির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির উদ্দেশ্যে নিদ্র বলল, রাফি, যাক কই দেখছি না যে? ওই যে সোফার উপর বসে আছে ভাইয়া। ওর কাছে ল্যাপটপ নিয়ে যা। দিতে হবে না, আমি নিয়েছি বললো।
এই বললেই জ্যাক টেবিলের ওপর থেকে ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়ালো। জ্যাক এতক্ষণ চুপচাপ নিদ্র আর জুথির কথা শুনছিল। নিদ্র জ্যাকের উদ্দেশ্যে বলল, জ্যাক, ওর হাতের বাঁধন খুলে দিয়ে তোরা চলে আয়। কি বলছিস তুই নিদ্র? আমি নিজ চোখে দেখেছি 3 জন মানুষের মরণ আন্তনাদ। সেদিন প্রথম আমি দেখেছি একজন মানুষ কতটা কষ্টে মারা যায়। সেদিন আমি প্রথম মার্ডার হতে দেখেছি। সেদিনের রাতের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না নিদ্র। জ্যাক, তোর কাছে হাত জোর করছি, ভাই ওর কিছু করিস না। কিন্তু কেন নিদ্র? এতগুলো মানুষের খুনিকে এভাবে ছেড়ে দিতে পারি না আমি। তোর কাছে হাত জোর করছে ভাই, ওর কিছু করিস না। আমি একজনের কাছে প্রমিস করেছি, আমি ওর কিচ্ছু করবো না। প্লিজ আমার কথাটা রাখ। জ্যাক নিজের চোখ বুঝে নিল। নিদ্র জ্যাকের দিকে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর জ্যাক চোখ খুলে বলল, ঠিক আছে নিদ্র, তুই যা বলবি তাই হবে। তাহলে আমি কল কেটে দেই? এই না না না, তুই আগে ওর হাতের বাঁধন খুলে দিয়ে গাড়ির কাছে আয়, তারপর কল কাটবি। নিদ্র জানে জ্যাক এখন কল কেটে দিয়ে কি করবে, তাই সে কল কেটে দিতে বারণ করছে। জ্যাক একটা ছেলেকে বলল, এই রাসেল, ওর হাতের বাঁধন খুলে দে। ঠিক আছে ভাই। এই বলে রাসেল নামের ছেলেটি জুথির হাতের বাঁধন খুলে দিল। জ্যাক নিদ্রর সাথে কথা বলতে লাগলো। হঠাৎ নিদ্রর চোখ জ্যাকের পিছনে যায়। জ্যাক, ল্যাপটপটা আরেকটু উপরে ওঠাতো। কেন? আরে ভাই উঠাতে বলেছি, ওঠা। নিদ্রর কথা মতো জ্যাক তার সামনে থাকা ল্যাপটপটা আরো একটু উঁচু করেই ধরলো। হ্যাঁ, এবার ঠিক আছে তো, নাকি আর একটু উপরে তুলবো? নিদ্র জ্যাকের পেছনে ভালো করে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, জ্যাক, ওর হাতে ছুরি এলো কই থেকে? নিদ্রর মুখে ছুরির কথা শুনে জ্যাক পেছনে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা বজলুর, সালমা, তৃপ্তি, সজীব কেঁপে উঠল। 4 জন দৌড়ে রুমের ভিতরে এসে নিদ্রর পেছনে দাঁড়িয়ে ল্যাপটপের দিকেই তাকালো। তারা দেখতে পেল একটা ছেলের পিছনে একটা মেয়ে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে ফ্লোরে পড়ে আছে। সরি নিদ। এইটুকু জ্যাকের ল্যাপটপের দিকে তাকিয়ে নিদ্রার উদ্দেশ্যে বলে জুথি। এরপর আবারও চিৎকার দিয়ে উপরের দিকে তাকিয়ে বলে জুথি, সরি বাবা, তোর এই হতভাগী মাকে ক্ষমা করে দিস। তোদের এই পৃথিবীতে এনে তোদের জন্য কিছুই করলাম না, নিজের স্বার্থ সিদ্ধি করলাম আমি। সরি আম্মু, আমি তোমার ভালো মেয়ে হতে পারলাম না। সরি রিক, তোকে ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, তারপর বিয়েও করলাম। তারপর কি হলো আমার রিক? হ্যাঁ, কেন আমি তোর ভালোবাসা থেকে দূরে সরে এলাম? কেন আমি এই পাপের পথে পা বাড়ালাম? মাফ করে দিও আমায় রিক, তোমরা সবাই আমায় মাফ করে দিও। সরি আমার কলেজের বন্ধু বৃষ্টি আর নিলয়, মাফ করে দিস তোরা আমায়। বিনা কারণে আমি তোদের এই পৃথিবী থেকে বিদায় দিয়েছি। লাস্ট তোকে বলছি নি, মাফ করে দিস আমায়, মাফ করে দিস। আমি আসছি তোমাদের কাছে আব্বু, আমাকে মাফ করে আপন করে নিস। তোর বাবাকে বলিস আমাকে মাফ করে আমার আপন করে দিতে। আমি আসছি বাবা, বাই নি। শেষের কথা জ্যাকের ল্যাপটপের দিকে তাকিয়ে বলল জুথি। অতঃপর জুথির হাতে থাকা ছুরি নিজের পেটে নিজে ঢুকিয়ে দিল। তারপর জ্যাকের ল্যাপটপের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে নিজের পেট থেকে ছুরিটা আবারও বের করে নিজের গলায় চালিয়ে দিল। নিদ্র একটা চিৎকার দিয়ে উঠল। নিদ্র পাশে দাঁড়িয়ে থাকা 4 জনে চিৎকার দিয়ে উঠল। তৃপ্তি আর সজীব ভয় পেয়ে মুখ বুজে সালমাকে জড়িয়ে ধরল। বজলুর এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। এটা কি দেখলো সে? কিছু বুঝে ওঠার আগে এটা কি হয়ে গেল? জ্যাক দৌড়ে জুথির কাছে গেল, কিন্তু কিছুই করতে পারলো না। এপাশ থেকে নিদ্র চিৎকার দিয়ে বলতে লাগলো, জ্যাক, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, ফাস্ট। কিন্তু কিছু যে আর করার নেই, কারণ জুথির সময় শেষ। মিনিট 2 ফ্লোরে পড়ে লাফালো জুথির শরীর। লাল রক্তে ভেসে গেল চারপাশ। জ্যাক ল্যাপটপ ফ্লোরে রেখে জুথির রক্তাক্ত শরীর ধরলো, সাথে আরো 2 ছেলেও ধরলো, কিন্তু কিছু করতে পারলো না। হাতের পালস পরীক্ষা করে দেখলো জ্যাক। অতঃপর মুখ গোমরা করে আবারও ল্যাপটপ হাতে নিল জ্যাক। এতক্ষণ ল্যাপটপ অন্যদিকে ঘোরানো ছিল। জ্যাক, ও ঠিক আছে তো? এপাশে একজনের জায়গায় আরো 4 জনকে সাথে দেখে জ্যাক চমকে উঠল। এতক্ষণ তো নিদ্র শুধু একা ছিল, এখন ওর পাশে এরা কারা? জ্যাক সেই দিকে খেয়াল না দিয়ে বলল, সরি নিদ্র, মারা গেছে। কথাটা শোনার পর ল্যাপটপটাকে হাতে নিয়ে জোরে দেয়ালে ছুঁড়ে মারল নিদ্র। তৃপ্তি, সজীব আরো ভয় পেয়ে গেল। সালমাকে আরো জোরে জড়িয়ে ধরল 2 জন। বজলুর নিদ্রর দিকে তাকিয়েই রইল। অতঃপর খাট থেকে নেমে দেয়ালে ঘুষি দিতে শুরু করলো নিদ্র, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, তোর কলিজাকে ভালো করে পৃথিবীতে রাখতে পারলাম না বন্ধু, ভালোবেসে মরণ পথ বেছে নিয়েছে। আমি পারলাম না তোর প্রাণটাকে পৃথিবীতে ভালো রাখতে। আমি আমার প্রমিস পূরণ করতে পারলাম না। মাফ করে দিস আমায়, তোর এই ভাইটাকে মাফ করে দিস।
বলেই দেয়ালে ঘুষি দিতে লাগলো নিদ্র। বজলু তাড়াতাড়ি গিয়ে নিদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে একটু সাইডে নিয়ে গেল। নিদ্র বজলুরের থেকে ছুটতে আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারলো না, কারণ বজলুর তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর নিদ্র শান্ত হলো। তৃপ্তি, সালমা, সজীব চোখে জল নিয়ে নিদ্রর দিকে তাকিয়ে রইল। শান্ত হয়ে শরীরের ভার ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল নিদ্র, আর তার দুই হাত থেকে রক্ত পড়তে লাগলো। সালমা, তৃপ্তি আর সজীবকে নিয়ে রুম থেকে চলে গেল। বজলুর নিদ্রর পাশে বসে বলল, কে ছিল ওই মেয়ে নিদ্র? বজলুলের কথা শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো নিদ্রর। এই পানি জুথির জন্য নয়, এই পানি তার সেই বন্ধুদের আর জুথির আম্মুর তার বাচ্চা দুটোর জন্য। হ্যাঁ, জুথির জন্য হয়তো একটু মন কাঁদছে, কারণ সে একসময় নিদ্রর কাছে একটা ফ্রেন্ড ছিল। এই সে মেয়ে চাচ্ছ যে 5 বছর আগে আমার থেকে আমার বন্ধুদের কেড়ে নিয়েছে, তার আম্মুকে সে লোক পাঠিয়ে হত্যা করেছে, তোর নিষ্পাপ বাচ্চা দুটোকে হত্যা করিয়েছে। কি এটা জেসিকা ছিল? হ্যাঁ চাচ্ছ। কাঁদিস না, ওর পাপের শাস্তি পেয়েছে, ওর সাথে এটাই হওয়ার উচিত ছিল। সালমা তৃপ্তির আর সজীবকে তাদের রুমে পাঠিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে নিদ্রর রুমে এলো আবারও। কিন্তু চাচ্ছ চোখ জের পানে আটকে রাখতে পারছে না। এটা কিসের কষ্ট? জেসিকা কিভাবে নিজের চোখের সামনে মরতে দেখে, নাকি আমার সে বন্ধুদের হত্যাকারী আজ আমার চোখের সামনে মরেছে বলে খুশিতে চোখের জল পড়ছে? জানি না রে। সালমা নিদ্রর রুমে এসে কোনো কথা না বলে নিদ্রর কাটা দুটো হাতে ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল। মানুষের রূপ অনেক, বাহির থেকে বোঝা যায় না। সেরকমই ছিল জেসিকা। না চাচি আম্মা, ও সেরকম ছিল না। শহরে গিয়েও সেরকম হয়ে গেছে। হ্যাঁ, আমি সবই জানি। জেসিকা যখন এখানে ছিল খুব ভালো একটা মেয়ে ছিল, যেই শহরে গেল অমনি তার রং পাল্টে গেল। নিদ্র কিছু বলার আগে তার ফোন বেজে ওঠে। নিদ্রর হাতে ভর দিয়ে উঠতে যাবে, অমনি আ বলে আবারও বসে পড়ল, কারণ তার হাত এখন কাটা। দেয়ালে ঘুষি দেয়াতে তার হাত কেটে গেছে। তোকে উঠতে হবে না, তুই বস, আমি দেখছি কে কল করেছে। নিদ্রর পাশ থেকে উঠে আসলো বজলুর। অতঃপর খাটের ওপর থেকে নিদ্রর ফোন হাতে নিল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো জ্যাক নামে নাম্বার সেভ করা। সেই নাম্বার থেকেই কল আসছে। নিদ্র, এই জ্যাক কে? ওর নাম্বার থেকে কল আসছে। তাড়াতাড়ি ফোন এদিকে দাও। বজলুর নিদ্রর কাছে এসে নিদ্রর কানে ফোন ধরলো। হ্যালো জ্যাক। কিরে, কল কেটে দিলি কেন? এই কথার উত্তরে নিদ্র কোনো কথা বলল না। আচ্ছা বাদ দে, এখন ওকে কি করবো এটা বল। আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, এই লোকেশনে নিয়ে আয়। আর সাথে যে 3 জন ছেলেকে মেরেছিস ওদের ওখানেই পুঁতে ফেল। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন রাখ, লোকেশনে এসে কল করিস। জ্যাক কল কেটে দিল। বজলুর নিদ্রর কান থেকে ফোন সরিয়ে সাইডে রাখলো। সালমা চোখ বড় বড় করে নিদ্রর দিকে তাকিয়ে বলল, কয়জন মারা গেছে? মোট 4 জন, জেসিকা আর সাথে 3টা ছেলে। মানে কি? জেসিকার সাথে 3টা ছেলে কি করছিল? সালমার এই কথা শুনে নিদ্র সালমার দিকে একটু তাকিয়ে আবারও মাথা নিচু করে ফেলল। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি, খাবি? না চাচি আম্মা, খাবো না। খাবি না মানে? অনেকক্ষণ হলো এসেছিস, এখনো কিছু খেলি না। না খেলে রাতে ঘুম আসবে না। প্লিজ জোর করো না, আমি খাবো না এখন কিছু, ভালো লাগছে না। তোমরা যাও, আমি একটু রেস্ট নেব। এই বলে বসা থেকে উঠে খাটে আসলো নিদ্র। বজলুর আর কিছু না বলে রুম থেকে চলে গেল। সালমা ফ্লোর থেকে নিদ্রর ফোনটা হাতে নিয়ে খাটে রাখলো। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। তারপর ল্যাপটপে ভেঙে যাওয়া পার্টগুলো কুড়িয়ে সালমার রুম থেকে চলে গেল। নিদ্র কপালে হাত রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সালমা আবারও এলো নিদ্রর রুমে। তার হাতে বালতি আর একটা ন্যাকড়া কাপড়ের টুকরো। সালমা বালতি নিয়ে দেয়ালের পাশে দাঁড়ালো। তারপর দেয়ালে লেগে থাকা রক্ত ভালো করে মুছে নিল। ফ্লোরে রক্তগুলো মুছে সালমা আবারও চলে গেল। নিদ্র শুয়ে শুয়ে সব দেখছিল। কিছুক্ষণ পর নিদ্রর ফোনে কল আসে। নিদ্র ফোনের দিকে তাকিয়ে দেখলো ফারহাদ আহমেদ কল করেছে, মানে নিদ্রর বাবা। নিদ্র কোনো কিছু না ভেবে কল রিসিভ করলো। গাড়িতে আসার সময় অনেকবার কল করেছিল ফারহাদ, কিন্তু নিদ্র ফোন সাইলেন্ট করে রেখে দেয়। শেষে নিদ্র জুথির সাথে দেখা হওয়ার আগে কথা বলেছিল ফরহাদ আহমেদের সাথে, তারপর আর কথা হয়নি। কিরে, কি শুনছি এগুলো? কি বাবা? জেসিকা? হ্যাঁ বাবা, আজ দেখানো হয়েছে, আর আজও শেষ হয়ে গেছে। নিদ্র কেঁদে উঠল। ফরহাদ নিজের ছেলেকে শান্ত করার জন্য বলল, দেখো বাবা,
সবারই একদিন চলে যেতে হবে, তবে জেসিকা যে পাপ করেছে এতে ওর এই মৃত্যু কাম্য ছিল। আমার শেষ একটা বন্ধু ছিল, খারাপ ছিল বাট মনে একটা শান্তি ছিল যে একজন তো আছে। সেও চলে গেল। শত ঘৃণা করলেও জেসিকা আমার অনেক কাছের ফ্রেন্ড ছিল বাবা। আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। কাঁদিস না, এখন বল ওকে কি করলি। আমি ওকে মারিনি বাবা, ও নিজে। আমি সব জানি, বজলুর আমাকে সব বলেছে। আমি বলতে চেয়েছি ওর লাশটাকে এখন কি করলি। এখনো কিছু করিনি বাবা, তবে সবাইকে যেখানে কবর দিয়েছে সেখানে ওকে কবর দেব। সেটাই ভালো হবে। আর আমি শুনছি জ্যাক নাকি ওর কাছে গেছে। হ্যাঁ বাবা। কেন? আমি জাস্ট ওকে বোঝাতে চেয়েছি ওর কৃতকর্মগুলো যেগুলো আমাদের সাথে করেছে। আমি তো একজনের কাছে প্রমিস করেছি আমি ওকে মারব না। আর সে বুঝ যখন জেসি বলছিল তখন ও মরণ পথ বেছে নিল, নিজের পেটে নিজে ছুরি ঠুকিয়ে তারপর গলায় ছুরি চালিয়ে। থাক, আর বলতে হবে না, বজলুর আমাকে সব বলছে। এখন রাখি তাহলে বাবা, পরে আবার কল করব। হ্যাঁ, সব মিটমাট করে পরে আবার আমায় কল করে জানাস সব। আর তুই এখনো কিছু খেলি না কেন? টু নিদ্র কল কেটে দিল। এই ছেলেটাও না দিন দিন কি যে করছে। কি হলো, ও পৌঁছে গেছে? আরে আমি তো তোমাকে আগেই বলছি, নিদ্র চলে গেছে, এখনো রুমে গিয়ে শুয়ে আছে। তোমাকে কেমন যেন বিচলিত মনে হচ্ছিল ওর সাথে কথা বলার সময়। আরে বাদ দাও তো, আসো ঘুমাবো। এই ছাড়ো ছাড়ো, একদম আমাকে জড়িয়ে ধরবে না। বুড়ো হয়েছে এখনো। বুড়ো হয়েছি বলে কি ভালোবাসা কমে গেছে? আরে আমি কি তাই বলছি নাকি? তাহলে চুপচাপ শুয়ে থাকো। রাত 2:45। চেয়ারম্যান বাড়ি এখন পুরো নিস্তব্ধ, সবাই অতল ঘুমে তলিয়ে আছে। নিদ্র কপালে হাত রেখে শুয়ে আছে। তখনই তার ফোন কল আসলো। নিদ্রর চোখে ঘুম নিয়ে ফোন রিসিভ করলো। কিরে, কই তুই? আমরা লোকেশনে এসে দাঁড়িয়ে আছি। জ্যাকের কথা শুনে নিদ্র চট করে উঠে বসলো। তোরা 5 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে কল কেটে দিল নিদ্র। খাট থেকে নেমে প্যান্টের পকেটে ফোন ঢুকিয়ে নিল। অতঃপর বাড়ি থেকে বেরিয়ে আসলো নিদ্র। গেটের সামনে চেয়ারে বসে ঘুমে ঝিমো হয়ে ছিল আলম। হঠাৎ নিদ্রকে দেখে বলে উঠে দাঁড়ালো। আরে বাজান, তুমি এত রাতে বাড়ি থেকে বের হচ্ছ কেন? একটা কাজ হয়ে গেছে চাচা, আপনি গেট খুলুন। কি কাজ বাজান, আমারে বলো, আমি করে দেই, তোমার কষ্ট করতে হইব না। আপনি আগে গেট খুলুন, তারপর বলছি। আলম আর কোনো কথা না বলে গেটের তালা খুলে দিল। তারপর নিদ্র আর আলম গেটের বাইরে এসে দাঁড়ালো। চাচা, গেটে তালা লাগিয়ে আমার সাথে আসুন। আচ্ছা বাজান, তুমি দাঁড়াও। আলম বাইরে থেকে গেটের তালা লাগিয়ে দিল। চেয়ারম্যান বাড়ি থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে 5টা মাইক্রো গাড়ি। প্রথম গাড়িটার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জ্যাক, আর বাকি ছেলেগুলো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে নিজেদের কাজ সারছে। নিদ্র আর আলম হেঁটে যাচ্ছে শুনশান রাস্তা দিয়ে। চাচা, বলো বাজান। আপনার মনে আছে আজ থেকে 5 বছর আগের কথা? হা 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 হা, কি যে বলো না বাবা, মনে থাকবে না কেন? আমি আজ 10 বছর ধরে তোমাদের এই বাড়িতে দারোয়ানির চাকরি করছি। আমার করাই সব মনে আছে। নিজের গ্রামের বাড়িতে ভালো চাকরি হওয়াতে আর কোথাও যাইনি আমি। সব মনে আছে আমার। তোমরা আমার অনেক কষ্ট দূর করেছো। তোমরা 5 জন কত সুন্দরভাবে এই বাড়িতে দৌড়াতে, পুরো বাড়ি মাতিয়ে রাখতে, তোমরা 5 জন। কিন্তু সময়ের সাথে সাথে সব পাল্টে গেছে। আপনার মনে আছে সে অন্ধকার রাতের কথা? আলম একটু দাঁড়িয়ে পড়ল, নিদ্রও দাঁড়ালো। তুমি কোন রাতের কথা বলছো বাজান? সে রাতের কথা যে রাতে আমি 6টা লাশ নিয়ে এসেছিলাম এই বাড়িতে। হঠাৎ আবার সেই রাতের কথা কেন বাজান? আমি সেই রাতের কথা ভুলে গেছি। ভয় পাবেন না চাচা, আপনি সত্যিটা সব জানেন, তাহলে ভয় কিসের? সেই রাতের সব লাশ আজও আমার চোখের সামনে ভেসে ওঠে বাবা। আজ আরও একটা সেই রকম লাশ দেখবেন চাচা। আলম দুপা পিছিয়ে নিদ্রর দিকে চোখ বড় বড় করে তাকালো। এই সেই ব্যক্তি চাচা যে নিজের সব ধ্বংস করে পাপের পথে পা বাড়িয়েছে। তাহলে আজ আমি সেই পাপীকে দেখতে যাচ্ছি, সেই বেঈমানকে, যে নিজের বন্ধুকে হত্যা করে, সেই ব্যক্তিকে। হ্যাঁ চাচা, চলুন, সময় নষ্ট হচ্ছে, অনেক কাজ বাকি।
হ্যাঁ দেখব, আমি দেখব সেই পাষাণ্ড মেয়েটাকে। চলো বাজান। নিদ্র আর আলম এসে দাঁড়ালো জ্যাকের সামনে। কিরে এই লোক আবার কে? আমাদের বাড়ির দারোয়ান চাচা। আমি চাচা বলে ডাকি ওনাকে, তোরাও চাচা বলে ডাকবি। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি চাচা ভালো, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ যেমন রেখেছেন, ভালোই আছি আল্লাহর রহমতে। জ্যাক, ও কই? গাড়ির ডিকিতে। বের করে নিয়ে আয়। সবুজ, ফারাবি, রাসেল, ইমন, মেয়েটাকে বের করে নিয়ে আয়। জ্যাকের কথা শুনে আরো 4 জনে 2 নাম্বার গাড়ির পেছনে ডিকি থেকে জুথির লাশ বের করে আনলো। তারপর জ্যাক, নিদ্র আর আলমের সামনে রাখলো জুথির লাশ। জুথির লাশের চারপাশে দাঁড়িয়ে পড়ো সবাই। জুথির লাশটা সাদা কাপড় দিয়ে মোড়ানো, রক্তে লাল হয়ে আছে সাদা কাপড়টা। একটা ছেলে জুথির মুখের কাপড় সরিয়ে দিল। নিদ্র জুথির মুখের দিকে তাকিয়ে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। আজ খুব সুন্দর লাগছে তোকে দোস্ত, সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। নিদ্র, নিজেকে সামলা, রাত অনেক হয়েছে, আমাদের আবার ফিরতে হবে। জ্যাক নিদ্রর 2 কাঁধে হাত রেখে বলল। নিদ্র আলমের দিকে তাকিয়ে বলল, দেখেন চাচা, এই সেই বেঈমান আজ কত সুন্দর করে ঘুমাচ্ছে, কত সুন্দর লাগছে ওকে, তাই না? আলম নিজের চোখের পানি মুছে বলল, বাজান আর সময় নষ্ট করো না, রাত অনেক হয়েছে, এবার ওরে কবর দেওয়ার ব্যবস্থা করো। আমি ওকে যেখানে কবর দেব সে জায়গাটি ভুলে গেছি। আমি ভুলে গেছি আমার কলেজের বন্ধুদের কবর কোথায় দিয়েছে। চাচা, আমাকে নিয়ে চলুন সেই জায়গায়। চলো। অতঃপর সবাই আলমের পিছু পিছু জুথির লাশ নিয়ে হাজির হলো সেই জায়গায়, যেখানে 5 বছর আগে নিদ্র, বজলুর, আলম মিলে 6টি দেহকে কবর দিয়েছিল। কবরগুলোর পাশে শুইয়ে রাখা হলো জুথির লাশ, আর কবর 6টির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল নিদ্র। দেখ বাবা, তোর আম্মু নিয়ে এসছে। তুই আম্মু আম্মু বলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিস। আজ তোর সেই আম্মুকে নিয়ে আসছি আমি। দেখ কত সুন্দর করে ঘুমাচ্ছে, হয়তো তোদের কাছে চলে গেছে এখন, তাই না? দেখ দেখ রিক, আমাকে মাফ করে দিস। আমি পারলাম না ওকে ভালো করে পৃথিবীতে রাখতে, চলে গেছে ও তোদের কাছে। মাফ করবেন আন্টি, আপনার মেয়েকে ভালো করে পৃথিবীতে রাখতে পারলাম না। কিরে, কেমন আছিস তোরা দুইটা? আমাকে একা রেখে ওখানে এখন সবাই হাসি খুশিতে মেতে আছিস, তাই না? কারণ তোদের বন্ধু এখন ভালো হয়ে তোদের কাছে চলে গেছে। মাফ করে ওকে আবার কাছে নিয়ে নিস তোরা সবাই, নাহলে অনেক কষ্ট পাবে। শত হোক আমাদের বন্ধু, তো ঘৃণা করে দূরে ঠেলে দিলে হবে? সত্যিকারের বন্ধু কখনো দূরে সরে যায় না। ওকে, কথাটা যেন সবসময় মনে থাকে। নিদ্র, নিদ্র, কোল উঠে আয় ওখান থেকে। আরে দাঁড়া বেটা, আজ অনেকদিন পর ওদের দেখছে, একটু কথা বলে নেই। জ্যাক কোনো কথা না বলে নিদ্রকে ওখান থেকে তুলে একটু দূরে নিয়ে আসলো। 3 জন ছেলে একটা কবর খুঁড়তে ব্যস্ত হয়ে পড়ল। এখানে বসে থাক। আরে ছাড় না, ওদের সাথে একটু কথা বলি, আজ অনেকদিন পর দেখা। ভাই, আমাদের সাথে কথা বলেন, আমরা আপনার থেকে কিছু জানতে চাই। নিদ্র ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি জানবা তোমরা এখন আমার থেকে? ভাই, আপনাদের বন্ধুত্বটা কিভাবে কি, মানে আমরা কেউ কিছু বুঝতেই পারছি না। আজ না, আরেকদিন বলবো। না ভাই, আজই বলেন প্লিজ। আমাদের বন্ধুত্ব সে ছোটবেলা থেকে। এই অজপরা গায়েই জন্ম আমার আর জেসিকার। ছোটবেলা থেকে আমরা 5 বন্ধু একসাথে থাকতাম, আমি, জেসিকা, রিক, বৃষ্টি আর নিলয়। আমাদের লাইফ ছিল বিন্দাস। রিক, বৃষ্টি আর নিলয়ের কেউ ছিল না, মানে তারা ছিল এতিম। একদিন আব্বু ওদের রাস্তায় কুড়িয়ে পায়, সেই থেকে ওরা আমাদের সাথে থাকতো। আমরা যেমন পড়ালেখায় ভালো ছিলাম, তেমনি আমার দুষ্টিমতে ফার্স্ট বয় ছিলাম আমরা সবাই। সমস্যা শুরু হয় এসএসসি পরীক্ষার পর। এসএসসি পরীক্ষার পর আমি চলে যাই ঢাকায়, কারণ আব্বু তখন নতুন ছোটখাটো ব্যবসা শুরু করে। তাই আমাকে আর আম্মুকে ঢাকায় নিয়ে যায়। 10ম শ্রেণী পর্যন্ত আমি এই গ্রামে থেকেই পড়েছিলাম। আমি ঢাকায় চলে যাই 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার একা ভাল লাগছিল না। তাই আমি আব্বুকে বলে ওদের 4 জনকে ঢাকায় নিয়ে যাই, কলেজে ভর্তি করে দিই ওদের 4 জনকে। জেসিকার আব্বু মারা যায় আমরা যখন 5-এ পরীক্ষা দিই, সেই সময় ওর আম্মু একা গ্রামে রয়ে যায়, আর ওকে আমি ঢাকায় নিয়ে যাই। কিন্তু সবাই আলাদা আলাদা থাকতে শুরু করে। আমাদের বাসায় থাকবে না কেউ। জেসিকা, রিক, বৃষ্টি, নিলয় সবাই এক্সট্রা বাসা নিয়ে থাকতে শুরু করে। কিন্তু আমি রিক আর জেসিকাকে একটু কাছাকাছি থাকতে দেখতাম। কিন্তু ওরা যে বিয়ে করে ফেলেছে এটা আমি জানতাম না। ওরা এসএসসি পরীক্ষার পরে বিয়ে করে ফেলে, এটা আমি পরে জানতে পারি। আবেগের বশে পরে বিয়ে করে নেয় ওরা।
তবে এটা কেউ জানতো না। তারপরও আমাদের সব ঠিক ছিল, হাসি খুশি দুষ্টুমিতে আমাদের দিন চলতে থাকে। কিন্তু এর ফাঁকে আবার জেসিকার দুটো যমজ বাচ্চা হয়ে যায়, একটা ছেলে আর একটা মেয়ে। ওদের নাম রিকের নাম অনুসারে রাখে জেসিকা, ছেলের নাম রাখে ঋষভ আর মেয়ের নাম রাখে রিধি। এটা আমি বৃষ্টি নিলয় কেউই জানতাম না। ওরা যে বিয়ে করেছে এটা আমরা জানতাম না। আর বাচ্চা তো দূরের কথা, কেটে যায় আরও 1 বছর। ইন্টার শেষ করে ভর্তি হয়ে অনার্সে। নিলয়, বৃষ্টি, রিক ছোট একটা জব করতো। জেসিকা কোনো কিছু করতো না, শুধু ভার্সিটি আড্ডা আর বাসায় ছিল ওর লাইফ। আমরা যখন অনার্স 3য় বর্ষে পড়ি তখন রিক আর জেসিকার ছেলেমেয়ের বয়স 5 বছর। সমস্যা হয় তখনই। হঠাৎ একদিন রাত 8টায় রিক আমাকে ফোন করে বলে দেখা করবে, সাথে নাকি বৃষ্টি নিলেও আছে। আমি আর কোনো কিছু না বলে সেদিন রাতে বাসা থেকে বেরিয়ে পড়ি। তারপর ওদের দেওয়া লোকেশনে চলে যাই। গিয়ে ওদের দেখে আমার হাত পা কাঁপতে শুরু করে, কারণ বৃষ্টি, নিলয়, রিক রক্তাক্ত হয়ে পড়ে আছে সেই জায়গায়।